যখন আপনার ব্যক্তিগত বিশ্বাস সোসাইটির যে বিশ্বাস আছে সেটার সাথে ম্যাচ করবে না, তখনই আপনি সোসাইটির জন্য হয়ে যাবেন আউটসাইডার বা স্ট্রেঞ্জার। সোসাইটির বিলিফ যদি আপনার বিলিফ না হয়, সোসাইটির থিঙ্কিং প্রসেস যদি আপনার সাথে না যায়, এবং সোসাইটি যখন এটা দেখতে পাবে তখন সোসাইটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না, তো তখন আপনি সোসাইটির বাইরের মানুষ হয়ে যাবেন। আর এই বইয়ের স্ট্রেঞ্জার অ্যান্ড আউটসাইডার ঠিক সেই মানুষটাই যার থিঙ্কিং প্রসেসের সাথে, যার বিলিফের সাথে সোসাইটির অন্য 100 জন মানুষের বিলিফের কোনো মিল নাই। সো মার্সেলোর যে বিলিফ, সেই বিলিফ ক্রিয়েটস এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস উইথ দ্য বিলিফ অর এগেনস্ট দ্য বিলিফ অফ দ্য সোসাইটি। অ্যাকচুয়ালি আমি জাস্ট এটা বলছি যে যখন আপনি কোনো ভিন্ন চিন্তাধারার সম্মুখীন হবেন, দেখবেন সেইটাকে চেঞ্জ করার চেষ্টা করার কোনো দরকার নাই। সব মানুষ আপনার মতো করে ভাববে না, চিন্তা করবে না। এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তৈরি করতে দেবেন নিজেকে, যে ঠিক আছে সে আমার মতো করে ভাবে না, সেই জন্য তাকে ঘৃণা করতে হবে না। সে তার মতো করে ভাবে, তাকে তার মতো করে ভাবতে দেওয়া উচিত, তাকে তার মতো করে থাকতে দেওয়া উচিত, তার চিন্তার জায়গাটাকে নিয়ে তাকে হ্যাপি থাকতে দেওয়া উচিত। সে যেভাবে ভাবে বা আমি যেভাবে ভাবি, তাকে সে আমার মতো করেই ভাবতে হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। সো এইটাই আমার কাছে মনে হয় যে এই বই থেকে পাওয়া সবচেয়ে বড় মেসেজ। হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি এই বইটা নিয়ে কথা বলতে চলে আসছি আপনাদের সামনে, আলবার্ট ক্যামো দ্য আউটসাইডার। ওর এই বইটার একটা নাম আছে স্ট্রেঞ্জার, বাট এই বইটার যে আসল নাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ নেম। আর ওই নামটা হচ্ছে যে মেইন ক্যারেক্টার আছে, মেইন প্রোটাগনিস্ট, তার নামে এই বইটার নাম দেয়া, মার্সেলো, যেটার উচ্চারণ ফ্রেঞ্চে একটু অন্যরকম, আমাদের পক্ষে করা ডিফিকাল্ট। যাই হোক, সো এই বইটা আমাকে আমার এক বড় ভাই সাজেস্ট করেছিলেন অনেক আগে, বাট পড়া হয়ে ওঠেনি। এখন সুযোগ পেয়েছি, পড়ে নিয়েছি। আর পড়ার পরে আমার মাথায় অনেক রকম চিন্তা আসছে, অনেকগুলো কোয়েশ্চেন দাঁড়িয়ে গেছে মাথার মধ্যে, যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল, বা আমরা আসলে ভুল সঠিক উচিত অনুচিতগুলোকে আসলে কিভাবে ডিসাইড করি, যে এইটা উচিত এইটা অনুচিত, এই সিদ্ধান্তগুলোতে আমরা কিভাবে পৌঁছাই, বা যেটাকে আমরা উচিত বলে ধরে নিই সেটাকে আমরা কেন উচিত বলে ধরে নিই, সেটাই কেন উচিত বা অন্যটা কেন উচিত নয়, আর যেটাকে আমরা ভুল বলি সেটা কেন ভুল। সো এরকম অনেকগুলো কোয়েশ্চেন আমার মাথায় আসছে। আমাদের লাইফে আসলে অনেক রকম ঘটনা ঘটে। আমাদের লাইফে ভালোবাসা হয়, বিয়ে হয়, মারামারি হয়, ঝগড়া হয়, আমাদের লাইফে দুর্ঘটনা ঘটে, অনেকে জেলে যায় ভুল করে। সো এইখানেও এই গল্পের মধ্যেও এই বিষয়গুলোই ঘটেছে, অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনে যা যা ঘটা সম্ভব এই গল্পের মধ্যে ঠিক তাই ঘটে। সো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে একদম প্রথম শুরুতে যে লাইন, সেখানে আমরা দেখতে পাই যে চিঠি এসছে, চিঠিতে বলা হচ্ছে যে তার মা মারা গিয়েছে, এবং তার মা কখন মারা গেছে সেটা সম্পর্কে একদম নিশ্চিত না। সো মায়ের মৃত্যুর পরে সন্তানের কাছ থেকে আমরা যেরকম এক্সপেক্টেড ইমোশন আশা করি, সেটা তার কাছ থেকে এই ব্যক্তির কাছে দেখা যায় না। এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনায় তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তার মায়ের যেদিন মৃত্যু হয় তার পরদিন সে তার গার্লফ্রেন্ডের সাথে রাত যাপন করে, সিনেমা দেখতে যায়, কমেডি মুভি দেখতে যায়, তারপরে সে বাসায় ফিরে সে সাঁতার কাটে। সো এই সবগুলো জিনিস সে তার মায়ের মৃত্যুর পর করে আর কি। সো তার মায়ের মৃত্যুর পর যখন একদিন এক সময় করে তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে বিয়ে করবা নাকি, তুমি আমাকে ভালোবাসো নাকি, সে বলে আই এম অ্যাকচুয়ালি নট শিওর ইফ আই লাভ ইউ অর নট, অ্যান্ড আই এম অলসো নট শিওর দ্যাট আই উইল আই মিন ইট উইল ক্রিয়েট এনি ডিফারেন্স অর নট। আমি তোমাকে বিয়ে করলেও যা, না করলেও তা, অর্থাৎ আমি তোমাকে এখন যেমনভাবে দেখি, বিয়ের পরে তুমি আমাদের সাথে তেমনই থাকবে। তার কথার ধরনটা হয় এইরকম। সো আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে জিজ্ঞেস করে, এমন একটা মেয়ে যার সাথে আপনি জীবন কাটান, রাতে থাকেন, রাত যাপন করেন, এমন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তুমি আমাকে ভালোবাসো নাকি, আপনি ভালো না বাসলেও তাকে খুশি করার জন্য আপনি বলবেন হ্যাঁ আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে ছাড়া আমার চলবে না, তাই না? বাট এই ব্যক্তি বলে যে আই এম নট শিওর অ্যাকচুয়ালি ইফ আই লাভ ইউ অর নট। মেয়েটা যখন আবার জিজ্ঞেস করে যে তুমি আমাকে বিয়ে করবে কিনা, সে বলে যে এটা কোনো তফাৎ করে না, আসলে এটাতে কোনো পার্থক্য তৈরি হবে না। মানে তুমি আমার কাছে এখন যেমন, বিয়ের পরেও তুমি আমার কাছে তেমনই থাকবা। সো তুমি চাইলে আমি বিয়ে করতে পারি, আর না চাইলে নাই। সো তার কাছে এটা কোনো বড় কোনো পার্থক্য নেই, বিয়ে করা বা না করা, এটা কোনো পার্থক্য তার কাছে হয় না। সো এই দুটো ঘটনায় আমরা দুইবারই একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে সে মানুষের যে এক্সপেকটেশন আপনার কাছ থেকে, যে আপনি একটা সার্টেন মুহূর্তে সার্টেন সিচুয়েশনে কীভাবে আপনি বিহেভ করবেন, সে এক্সপেকটেশন সে দুই জায়গাতেই ফুলফিল করতে ব্যর্থ।
সে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট কোথাও দেখায় না, এবং সে প্রেজেন্টে এক্সিস্ট করে সবসময়। মনে করেন এই মুহূর্তে আপনি বসে আছেন, আপনার একটা সিগারেট খাওয়া দরকার, সিগারেট খাওয়াটাই আপনার জন্য শান্তি। সো সে একটা সিগারেট খাচ্ছে, এটাই তার জন্য আরাম। এর আগে কি হয়েছে, এর পরে কি হবে, এইসব নিয়ে তার কোনো চিন্তা নাই। সো এটাই হচ্ছে একটা এক্সিস্টেন্সিয়ালিজমের একটা এক্সাম্পল, যে সে বর্তমানে বাঁচে, বর্তমান অস্তিত্বে বিশ্বাস করে, অতীত বা ভবিষ্যৎ নিয়ে তার কোনো ভাবনা থাকে না। সো আমরা তৃতীয় ঘটনার দিকে যদি তাকাই, দেখতে পাবেন যে তিনি একজন মানুষ হত্যা করেছেন। সো মানুষ হত্যা করার পরে যদি একজন মানুষকে আদালতে হাজির করা হয়, সে সবসময় চেষ্টা করে হচ্ছে গিয়ে এমন কিছু বলতে যেটা তার ডিফেন্সে কাজ করবে, যেটা তাকে বিচারকের হাত থেকে রক্ষা করবে বা তার সাজা কমাতে সহযোগিতা করবে। বাট সে এমন কিছু বলেন না, এবং তাকে যখন বিচারক জিজ্ঞেস করেন যে তুমি ব্যক্তিটাকে, সে ওই মানুষটাকে হত্যা করতে যে পাঁচটা গুলি তার গায়ে চালায়। প্রথম গুলি করার পর ব্যক্তিটা মারা যায়, তারপরে সে আরও 4টা গুলিতে সেই ব্যক্তির শরীরে করে। জজ প্রশ্ন করেন, তুমি যখন দেখেছো এই ব্যক্তি মারা গেছে, তারপরেও তুমি আরও 4টা গুলি তাকে কেন করছো? সো সে বলে সে আসলে শিওর না সে কেন করছে গুলি, বাট ওই সময় রোদের খুব তাপ ছিল, এবং তার কপাল ছিঁড়ে যাওয়ায় তার কপাল থেকে রক্ত পড়ছিল ঝরঝর করে। সো রোদের তাপে তার বিরক্তি, তার ক্লান্তি এবং তার রাগ বৃদ্ধি পাওয়ায় সে 4টা গুলি বাড়িয়ে করে। সো ধরেন আপনি এটার জন্য এই গুলিটা করেছেন, বাট আপনি কীভাবে করে কথা বলবেন জাজের সামনে? আপনি চেষ্টা করবেন এমন কিছু বলার জন্য যেটা শুনে লজিক্যাল মনে হয়, এবং যেটা শুনে মনে হয় যে এটা আপনার আত্মরক্ষার জন্য কাজে লাগবে। বাট সে আসলে পৃথিবীর যে লজিক, যে চিন্তাভাবনা, সেটাকে কোনোদিন ফুলফিল করার চেষ্টা করেনি। পৃথিবীতে আমরা যেটা করি, আমরা সবসময় অন্যের এক্সপেকটেশনসগুলোকে ফুলফিল করার চেষ্টায় লিপ্ত থাকি। এই বইতে এই ব্যক্তি সেটা করে না। সো এই গল্পটা পড়লে আপনি এক্সিস্টেন্সিয়াল ফিলোসফির এক্সাম্পল পাবেন এখানে ক্যারেক্টারের মাধ্যমে, এবং আপনি জানতে পারবেন নিহিলিজম সম্পর্কে, এবং আপনি জানতে পারবেন মিনিংলেসনেস অফ লাইফ সম্পর্কে, যে আমরা আসলে লাইফকে মিনিং দেওয়ার চেষ্টা করি, যে আসলে লাইফ কতটা মিনিংফুল, এটার কি প্রকৃতপক্ষে কোনো মিনিং আছে কি না। আপনি সেটা নিয়ে আপনার মধ্যে একটা কোয়েশ্চেন রেইজ করবে, যেটা আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড আমরা নিহিলিজম নিয়ে কথা বলেছি শুরুতে। সো নিহিলিজম হচ্ছে এমন একটা ধারণা যেটাতে আপনি কোনো ধর্ম, কোনো তত্ত্ব, কোনো নিয়মকানুন মানবেন না বা বিশ্বাস করবেন না। আপনি আপনার নিয়মকানুন নিজে তৈরি করবেন, এবং সেইভাবে করে আপনি আপনার জীবনযাপন করবেন। এটা হচ্ছে নিহিলিজম। সো সে শুরু থেকে শেষ পর্যন্ত কারোই এক্সপেকটেশনকে ফুলফিল করেনি। নির্দিষ্ট সময় যেরকম বিহেভিয়ার আপনার কাছ থেকে মানুষ আশা করে, সেটা সে করেনি। সো এই জায়গা থেকেই আসলে তার সাথে বাকি সমাজের বাকি 10 জন মানুষের সাথে পার্থক্য তৈরি হয়ে যায়। এবং আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, সমাজের অন্য 10 জন মানুষ ঠিক আমার মতো করে ভাববে না, এবং তার নিজের ডেফিনেশন, তার নিজের ফিলোসফি, তার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকবে। সেটাকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তার জন্য তাকে সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা মোটেও না। তার নিজস্ব একটা ব্যক্তিগত জীবন থাকবে, তার একটা চিন্তা চেতনার জায়গা থাকবে, সেইটাকে আমার মনে হয় আমাদেরকে সম্মান দিতে হবে।